আপনার পড়াশোনা কি 5 পর্যন্ত? 5 পর্যন্ত পড়া হয় নাই, আর হয় নাই। এখন মাসে 15-20 লাখ টাকা সেল করেন? এখন মাসে 15-20 লাখ। পরিবার কি বলে? পরিবার আমার এখন খুশি? শুধু পরিবার না, আমার আত্মীয়-স্বজন থেকে শুরু করে যারা আছে সবাই প্রাউড ফিল করে। আপনার কাছে চাকরি চাই এখন? চাকরি চাই, আমি চাকরি দিয়ে দিই এখন। জায়েদ জুবায়ের, আপনার গল্পটা একটু শুনতে চাই শুরু থেকে। কিভাবে আপনি শুরু করলেন, কোথায় এসে হোঁচট খেলেন, তারপর আবার কিভাবে ঘুরে দাঁড়ালেন, আমি যদি সেখানে নিজের বলার মতো একটা গল্প কতটা ভূমিকা রেখেছে? স্যার মাঝখান থেকে একটু বলে নিই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে কি করছে এটা ইয়া করা যাবে না, যে কি পরিমাণ আমাকে ইয়া করছে। আমি গ্রাম থেকে আসছি, একবারে নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলির সন্তান। আমি ফ্যামিলির বড় ছেলে, 2 ভাই 1 বোন। আমি যখন ঢাকা শহর এসে পাড়া দিই তখন আমার মাথায় 5 লক্ষ টাকা ঋণের বোঝা আমার ফ্যামিলিতে। আমার বাবা অসুস্থ। ওই অবস্থায় যখন আমি ঢাকা শহরে আসি, আমি 5ম শ্রেণী পাশ করে ঢাকা শহরে আসি। আসার পরে আমি যখন চাকরিতে নেই, প্রথম 5 মাস পর্যন্ত আমি কাজ করি। আমার মামার একটা ছোট কারখানা ছিল, কারখানায় কোনো স্যালারি দিত না, শুধু থাকা খাওয়া ফ্রি, এভাবে করতাম। কিন্তু দিন যত যাইতে থাকতো তত ফ্যামিলি থেকে প্রেশার আসতে থাকতো। যেন প্রেশারটা শুধু একটাই কারণ, যেন ঋণের বোঝা, মানুষ ঋণ চাইতো, এক একজন এক এক জায়গা থেকে নানান কথা বলতো। তো যখন হলো 5 মাস পরে যখন মামাকে বললাম যে আমার এখন বেতন দেন, আমি তো এখন কাজকাম শিখছি, খুব পরিশ্রম করছি, যেন আমার কাজ শিখতে হবে। একটা কাজটাকে আমি একটা ইয়া হিসাবে নিছি, যুদ্ধ হিসাবে, মানে যুদ্ধে গেলে যেরকম করে আমি ওইভাবে নিছি, যেন কাজ আমার শিখতে হবে, আমার ফ্যামিলির পিছনে আমার দাঁড়াইতে হবে, যেহেতু আমি ফ্যামিলির বড় ছেলে। তখন আমি কাজটা শিখি। মামা প্রথম 1800 টাকা আমার বেতন ধরে, এটা 2009 সালে হবে। আমি 7 সালে ঢাকা শহরে আসি, 8 সালে ওটা হয়েছে, 7-এর মাঝামাঝি আমি ঢাকাতে আসি। 8-এ যখন আমার 1800 টাকা বেতন ধরে, থাকা খাওয়ার পরে আমি আমার এটা খেয়াল আছে যেন মাসে আমি 300 টাকা খরচ করতাম পুরো মাসে। যেন আমি থাকা খাওয়া যেহেতু ফ্রি ছিল, 300 টাকা খরচ করতাম। আর যে 1500 টাকা করে ছিল, 6 মাসে আমি কোনো টাকা নেই। 6 মাসে টাকা না নিয়ে মামার ফ্যামিলি গ্রামে ওনারা আমাদের থেকে টাকা পেত। ওই টাকাটা আগে ইয়ে করছে, যেন এই টাকাটা আগে ঋণ পরিশোধ করছে। যেহেতু করছে, ওনারা চাপ দিত, এলাকায় যারা আত্মীয় স্বজন থাকে ওরা টাকা পেলে একটু বেশি চাপ দেয়। ওই সময় ওই টাকাটা দিছি। আমার লাইফে যে ফার্স্ট বেতনের টাকা কখনো আমার ফ্যামিলির হাতে দিতে পারি নাই, এটা আমার অনেক কষ্ট, দিতে পারি নাই এগুলা। তখন যখন এটা করছি, এটা করার পরে 6 মাস গেল। 6 মাস পরে যখন ওনাদের ঋণটা মুক্ত হলো, তখন আমি মামা দেখি আর বেতন বাড়াইতেছে না। তো আমি যখন কাজ করতাম, দেখা যাচ্ছে আমার ডিউটি ছিল 9টা থেকে 10টা পর্যন্ত। কি কাজ করতেন আপনি? আমি প্রথম ঢাকা শহরে এসে ক্যাপের কাজ করছি। যখন করছি তখন দেখি আর মামা বেতন বাড়াইতেছে না। তখন আমি কি করতাম, 10টার পরে আবার ওভারটাইম করতাম। যদি ওই জায়গায় একটা সিস্টেম ছিল যে রাত্রে 2-3 ঘন্টা কাজ করলে কিছু আউট ইনকাম করা যায়, আমি ইনকাম করতাম। প্রতিদিনই এরকম কাজ করতাম, মাসে 15 দিন করতাম। ওই জায়গায় আরও আসতো 1500-2000 টাকা। ওই টাকাটা আলাদাভাবে রাখতাম। যখনই বাড়ির থেকে ফোন আসতো, ওই সময় আমার ফোন ছিল না, ফ্যামিলিতেও ফোন ছিল না, বা প্রতিবেশীর ফোন ছিল। যখন বলতো, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পরে যা পারতাম আমি টাকা পাঠাইতাম। তা আমি আবার কি করতাম, আমার একটা ইয়ে ছিল যেন বাবা মা টাকা চাইতো প্রতি মাসেই, আমি আবার প্রতি মাসে টাকাটা দিতাম না। যেন আমি কী করতাম, যেন টাকাটা একসাথে করতাম, 3 মাসের টাকাটা একসাথে করতাম। একসাথে করে যখন বাড়িতে দিতাম, যেন তোমরা খরচ করো 4000-5000 টাকা, আর বাকি যে 5000 থাকে এটা দিয়ে ঋণ দাও। এই সিস্টেমটা করতাম, যাতে ঋণও কমতে থাকে, ফ্যামিলিও চলতে থাকে। আর যদি আমি মাসে মাসে যদি ফ্যামিলির যদি টাকাটা দিতাম, তাহলে তার আর দেখেছি ঋণটা শোধ করা হতো না। দেন আমি শুধু সুদের টাকাটা দিয়ে যেতাম, মানুষের কখনো দিতে পারতাম না। তো এর ভিতরে বাড়িতে ঘর ছিল, ঘর দুয়ার ছিল, সব বাবা ঘরটা বিক্রি করে ফেলছে। একটা বড় ঘর ছিল, এটা বিক্রি করছে, 2 লক্ষ টাকা ওটা দিয়েছে। পরে 3 লক্ষ টাকা ঋণ ছিল, জমি ছিল, জমিনটাও বিক্রি করে ওইটাও দিছে। যখন দেওয়ার পরে আসছে 2010 সাল, ওই সময় আমি মাসে স্যালারি পাইতাম 4000 টাকা। 4000 টাকা দিয়ে যখন দেখি যেন এই টাকাটাও আমার কিছু হইতেছে না, আমার ঋণ কীভাবে কোনোভাবে পরিশোধ করতে পারতেছি না। আমার বোন পড়ালেখা করতো, ওর টিউশনি করে ওই পড়ালেখা করতো। ভাইটা ছোট ছিল, তো আর কিছু করতে পারতো না। বাবা ওই সময় মোটামুটি সুস্থ হয়েছে, গ্রামে গৃহস্থী করতো। কিন্তু গ্রামের গৃহস্থী হয়েছে, দেখা গেছে 1 বছর হয়েছে, এর পরের বছর আবার বন্যার পানি হলে ওটা হয়ে যায়। তখন ওইটা আর কিছু হয় না। পরে আমার খুব কাছের রিলেটিভ চাস্তো ভাইরা, ওরা সৌদি থাকে ওই সময় 2012-তে। ওরা যখন সৌদি থাকে, ওরা বললো যে আপনাদের যাতে এত সমস্যা, তাহলে ওরে আমি ইয়াতে নিয়ে যাই, ওরে সৌদি নিয়ে আসি। ও সৌদিতে আসলে কাজকাম করলে দেখেছে আপনার। এটা শোনার পরে আমি আকাশের চাঁদ মানুষ যদি কখনো পাইতো যেরকম খুশি, তো ওইরকম খুশি হয়ে যেতাম আমি। তাই তারপরে ওনারা বললো, পরে আমি কি করবো জানি, ওইটা করতে আবার করতে 6000 টাকা লাগবে প্রথম পাসপোর্ট করতে। 2013 সালে আমার
মনে আছে, আমি যখন আইডি কার্ডটা আমার হাতে পাই, পাওয়ার সাথে সাথে বলছে পাসপোর্ট করো, তোর সাথে সাথে নিয়ে যাব। আমি পাসপোর্টটা করি। তা পাসপোর্টটা করার সময় আমি দেখে গেছে আমার বন্ধুর থেকে 4-5 জন যখন কাজ করি, আমার একটা সবসময় একটা থিং ছিল যেন আমার উপরে উঠতে হবে, যে সৎভাবে যেভাবে মানুষ উপরে তোর মানুষের সাথে যাতে খারাপ সম্পর্ক না করি। আমার সবচেয়ে বড় সমস্যাগুলো ফেস করতে হয়েছে যেন আমার ফ্যামিলিও টানতে হইতেছে, প্লাস ঋণও দিতে হইতেছে, আবার নিজের নিয়েও চিন্তা করতে হইতেছে। 3টা জিনিস যখন একত্রে করি খুব কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। তখন আমি কি করছি যেন ওইটা করার পরে পাসপোর্টটা করছি 4-5 জন বন্ধু থেকে টাকা নিয়ে, ওটা নাইট করে 6,000 টাকা দেওয়ার পরে পাসপোর্টটা করছি। তো চাচতো ভাইরা বলছিল 2014 সালের দিকে যেন আমাকে সৌদি নিয়ে যাবে। তা ওরা প্রথম বলছে নিয়ে যাবে, পরে বলে যেন আপনাদের যে জমিন আছে ওগুলো বিক্রি করে দেন, কিছু টাকা দেন, সৌদি তো 3-4 লাখ টাকা লাগবে, তা আপনারা 2 লাখ ম্যানেজ করে দেন। এটা শোনার পরে আমি কী করবো আর বুঝতে পারতেছিলাম না। ওই সময় ঈদ চলে আসে, আমি ঈদে আর বাড়ি যাই নাই। যেন এটা শোনার পরে যেন বাড়ি গেলে ওদের আত্মীয়স্বজনের সাথে দেখা হবে, এটা আমার খুব খারাপ লাগবে। যেন আমাদের এত অবস্থা খারাপ থাকা সত্ত্বেও ও কীভাবে টাকাটা চায়। তারপরে আর কি করবো, ওইটা হয় না। পরে আমি যখন ঢাকা আসি ওই সময় আবার দেখেছে আস্তে আস্তে ইয়ার বাজার ভালো হয়। তো যখন 2013 শেষের দিকে যখন 5 জানুয়ারি যখন নির্বাচনটা হয়, তখন আমার আরেকটা বন্ধুর সাথে পরিচয় ক্যাপে। ওই সময় আমি টাকা কম কামাই, ক্যাপে দেখা গেছে কি কাজ করতাম, আমি 5,000 টাকার মতো পাইতাম মাস শেষে। এমনি আউট ইনকাম করে 6,000 টাকা হলে নিজের খরচ বাদ দিলে 4,000 টাকা থাকতো। এগুলো দিয়ে তাও দেখে ঋণ কিস্তি করতে পারতেছি না। তখন আমি আবার যখন আমার একটা নেশা আছে, ওইটা হচ্ছে আমি খেলাধুলা করতাম। তা খেলাধুলা করতে যাই কিছু বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে মাঠে। ওরা আবার দেখি পাঞ্জাবির কাজ করতো। তাই পাঞ্জাবির কাজে দেখেছে সপ্তাহে 2,000-3,000 টাকার কাজ করে। তখন আমার ভিতরে চলে আসলো যেন আমি এই কাজ করবো না, আমি পাঞ্জাবির কাজে চলে যাব। তাহলে পাঞ্জাবির কাজ যাইতে হলে কাজটা শিখতে তো টাকা দরকার। আর ওই সময় পাঞ্জাবির কাজ শিখতে হলে আপনার কিছু টাকা দিতে হয়, উস্তাদেরও টাকা দিতে হয়, নিজের থাকা খাওয়া করার লাগে। তা আমি যখন গেলাম তা যেন আমি শিখবই একটা প্রতিক্রিয়া করে ফেললাম। তার বাড়িতে ফোন দিলাম, তোমাদের কি কোনো ব্যবস্থা আছে, আমার কিছু টাকা দাও, আমি শিখি, তাহলে একটা মোটামুটি আমি ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। তখন বললো না, আমরা টাকা কই পাবো, তুই আর আমাদের তো অবস্থা এমনি খারাপ, টাকা দেবো কোথা থেকে। তখন আর কি করব, এই জায়গা থেকে করতে করতে কোনো উপায় দেখতেছি না। পরে আমার একটা বন্ধু ছিল, ওরা বললাম যে আমাকে কিছু টাকা দে, কাজে আমি 2,000 টাকা দিব না তোরে। আমাকে 2,000 টাকা তো হবে না, পরে 10,000 টাকা। পরে আমার মামা আসছিল, আপন মামা, ওকে বললাম, মামা ওই সময় ভালো স্যালারি পায়। মামাকে বললাম যে মামা আমাকে 3,000 টাকা দেন, 5,000 টাকা হইলে আমি চলতে পারবো, আমার 10,000 টাকার ব্যাক আমি 5,000 টাকা দা করবো। তাই আমার এটা অনেক খারাপ লাগে যে মামা ওই সময় অনেক বড় ধরনের একটা স্যালারি পায়, যেটা বর্তমানে অনেক, এটা আমি জানি। মামার ওই খরচও নাই, মামার ওইরকম খরচও নাই। তখন মামাকে বললাম, মামা বললো আমি 5 তারিখে মাসের বেতন পাই, ওইটা ছিল 25 তারিখ, 5 তারিখে তুই আমার একটা ফোন দিস। তা আমি বললাম ঠিক আছে 5 তারিখে ফোন দিব। 4 তারিখে ফোন দিলাম, মামাকে কালকে ফোন দিস, কালকে ফোন দিলাম, রাত্রে ফোন দিস, রাত্রে ফোন দিলাম। মামা বললো টাকা তো পাইছি, টাকা আমার এক বন্ধুর একটা কাজের জন্য নিয়ে গেছে, আমি তোরা টাকাটা দিতে পারতেছি না। পরে এখন কি করবো, আমার তো কাজ শিখতে হবে, যেভাবে হোক আমার কাজ শিখতে হবে, কারণ আমার এই বেতনে কিছু হইতেছে না। তখন ওই বন্ধু বললাম তুই কত দেবো, বললো 2,000, আমি 2,000 তুই 3,000 টাকা দে। তা 2 মাস আমি যে মহাজনের কাজ করবো ওস্তাদের, আমি বললাম যে আপনি আমার কাজ শিখিয়ে দেন, 2 মাসে কাজ শিখাবেন, আর 2 মাসে আপনাকে আমি এইভাবে করে দেবো, কোনো টাকা নিব না, এই 4 মাস। আমার ফ্যামিলিরে বললাম যে ফ্যামিলির সাথে যদি ওই সময় যদি আমি রাগ করে কথা না বলি, ওরা 2 দিন পর পর আমার চাপ দিবে যেন টাকা পয়সার জন্য। ফ্যামিলির সাথে আমি একটা খারাপ ব্যবহার করে কথা বলছি, যাতে আমার 4 মাসের ভিতরে কোনো না করে, এরা রাগ করে থাকে আমার উপরে। যেন আমি নিজের থেকেই করছি, অনেক কান্না আসছে, তারপর আমি এটা করছি, নিজের থেকেই করছি। করার পরে যখন ফ্যামিলির করলাম, পরে আমি গেলাম বন্ধুর ওই 3,000 টাকা একজনের দিলাম যে 2 বেলা খাওয়া দাওয়া করাবে 2 মাস। তাই 2 মাস মনে আছে ওস্তাদের কাছে আমি কাজ শিখছি। 2 মাসের ভিতরেও শুধু 1 গ্লাস একদিন ফিল্টার পানি কিনা খাওয়াইছে, ও একদিনও বলা নাই। আমি এই 2 মাসে কোনো দিন সকালে নাস্তা খাই নাই, মানে এইভাবে করছি। তারপরে যখন এটা করছি, করার পরে 2 মাসে আমি ঠিকই কাজ শিখছি, শিখে ওর ওস্তাদের 2 মাস করে দিয়েছে। 4 মাস পরে বললাম এবার আমার দেন। তাই আমি প্রথম 4 মাস 5 মাসে কাজ করছি। 5 মাসে 90,000 টাকার কাজ করছিলাম, যে মহাজনের কাজ করছে ওনার 90,000 টাকার কাজ করছি। খরচ নিয়েছিলাম 10,000 টাকা, 80,000 টাকা পাইছি। 80,000 টাকার ভিতরে 75,000 টাকা আমার বাড়িতে একবারে দিছি। যখন ঈদ চলে আসছে, পাঞ্জাবেরটা ঈদের, যখন যা 75,000 টাকা দিছি, বাপমার সাথে যে আমি রাগ করছি এগুলো বাপমা ভুলে গেছে। 75,000 টাকা পাই, আর সাথে সাথেই 60,000 টাকা ঋণ দিয়ে দিছে। এই ঋণের মুক্ত হওয়া শুরু হলো। তখন তো আমি আর যেহেতু
বাইরে যাইতে পারি নাই, বাইরে আর ইয়ে করে না, কোনো দিন আর ফোনও দেয় না। একটা মানুষ এত বিপদে ছিলাম, কখনো ফোন দেয় না। পরে বাপ মারা বলছে তোমরা টেনশন করো না, এখন যা হয় এটা আমি বুঝবো, যেহেতু এখন আমি মাসে 15-16 হাজার টাকা আমি ইনকাম করতে পারি, পাঞ্জাবের কাজ করে আমি যা হয় আমি বুঝবো। কিন্তু আমি যখন মানুষের সাথে চলি, আমার এই কষ্টের কথা আমি আজকে এখানে বলতেছি, আমার কারিগর কারখানার স্টাফ বড় শুনতে আছে আমার কথাটা, কিন্তু কেউ কাছে বলি না। আমার বন্ধু বান্ধব যা আছে কেউ কোনোদিন বলতে পারবে না যেন আমার দেখছে একটু কষ্টে চলতে পারি, ইয়ে করতে। আমি আমার মতো করে চলছি, কখনো কাউরে বুঝতে দেই না যেন আমার ভিতরে কি আছে। আমি খুব ইয়া করে আমি ফ্যামিলি থেকে উঠে আসছি। তারপরে যখন আমি ইয়াটা শুরু করলাম তখন দেখি 2000 ওই সময় 14 সালের দিকে, 14 সালে 1 বছর অনেক কষ্ট এটা করছি। 14 সালে যখন দেখি 15,000 টাকা ইনকাম করে, এটা দিয়েও আমার ঋণ পরিশোধ করতে পারতেছি না। দিনকে দিন বোন বড় হয়ে যেতেছে ফ্যামিলিতে। একটা গ্রাম অঞ্চলে একটা ফ্যামিলি যখন মেয়ে বড় হয়ে যায় তখন বাবা মার একটা হয়ে যায় অন্যরকম। মানুষজন যদি এসে বাড়িতে কিছু করতে, একদিন আমি হঠাৎ বাড়িতে গেলাম ঈদের সময়, একজন পাওনাদার এসে টাকা চাইছে, দেখি আমার বাপের রাত্রেবেলা কান্দে। ওইটা দেখে আমার এত খারাপ লাগছে যা বলার বাইরে। ওইটা হওয়ার পরেই আমার মাথায় আসলো যেন আমি যা ইনকাম করি এটা আমার হবে না, আমার অন্য কিছু চিন্তা ভাবনা করা লাগবে, যেহেতু আমি তো আর বাইরে যাইতে পারবো না। তখন আমার আবার একটা ছিল যেন আমি ইউটিউব বেশি দেখতাম, বিভিন্ন ছবি দেখতাম, করতাম। তখন আমি চিন্তা করলাম আমি ছবি দেখবো কেন, দেশে তো অনেক ব্যবসায়ী আছে, ওগো আমি গল্পগুলো দেখি ব্যবসা করা যায় কিনা। তাই ওই সময় যখন এই মাথায় চিন্তা আসলো, বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম 2015-তে। আমি যখন ভিডিওগুলো দেখা শুরু করলাম, ওই সময় ফার্স্ট আপনার আমি একটা ভিডিও দেখি স্যার, যেটা হচ্ছে আপনি আলাদিন কিডসের আর ছিলেন, আপনার একটা ইন্টারভিউ নিয়েছিল একটা যে এখন বাংলাদেশ মার্কেটে অনেক সম্ভাবনা, একটা মার্কেট যদি যদি আগে আসে। ফার্স্ট আপনার ভিডিওটা ওই সময় দেখি আমি, বিভিন্ন সার্চ দিয়ে শুধু ভিডিওগুলো দেখতাম ওই সময় দেখি। ওই সময় থেকে আপনার আমার অনেক ভিতরে লাগে যেন আমার ব্যবসায়ী করতে হবে, আমি এইভাবে আমার ফ্যামিলিকে কখনো উঠাইতে পারবো না। যখন এটা আসে তখন ঈদে আমি বাড়ি যাই, যে আমার বোনরে বলি, ও তো আবার টিউশনই করতো, আমি তো পড়ালেখার পরে তো কোনো টাকা আছে, কয় আমার ওইরকম টাকা নেই, স্বীকার করে না। আমি কি আছে মনে হয় তুই দে, কয় 5,000 টাকা আছে, আমি দে, আমি তো ঢাকা যাই দিতেছি। তখন ও জানে যেন আমি ঢাকা মাসে 20,000 টাকার মতো 15-16 হাজার টাকা কামাই, তো এটা দিতে পারবো আমি। ওকে আচ্ছা নিয়ে যা, বলি নেই যেন আমি ব্যবসা করবো, এটা বলি নেই আমি, যেন ব্যবসার কথা কারে বলবো, বললে তো কেউ বিশ্বাসও করবে না, আর বললো তুই টাকা পাবি কই। তখন ঢাকা এসে আমি যেহেতু ক্যাপের কাজ ছেড়ে পাঞ্জাবির কাজ শিখছি, পাঞ্জাবিটা বেশি অভিজ্ঞতা হয়ে গেছে। তা আমার আবার সবচেয়ে বড় ছিল, একটা নেশার মতো ছিল, এটা হচ্ছে যেন আমি যদি কোনো নতুন লোক পাইতাম, যেন ব্যবসা করুক যেই করুক নতুন, ওর সাথে পরিচিত হওয়ার আগ্রহ হওয়ার খুব করতাম, যেন ওর সাথে আমার পরিচিত হতে হবে, ওর থেকে কিছু শিখতে হবে। এটা আমার একটা নেশার মতো হয়ে গেছিলো, যেন ওতে শিখতেই হবে, ও কীভাবে কী করলো। যত ব্যবসায়ীরা আছে ও এমনি যাই, আমি আমার পকেটে টাকা খরচ করে খাওয়াইতাম, ওবে আসেন ঘুরে আসি, এমনি নিয়ে শিখতাম যেন ও কী করে, কীভাবে করে। তখন যখন গল্প বললাম যেন 0 টাকা দাও, দেশে অনেক আছে, আকিজ গ্রুপ আছে, যেন ওরা 0 টাকা দিয়ে আসছে। আর আমি লেখাপড়াও জানি না, আমি ঠিকমতো পড়তেও পারতাম না ওই সময়। তখন কি করব, তখন আমি পরে বোনের থেকে টাকা নিলাম। আমারও একটা বন্ধু ছিল, ও যখন ও ইয়াতে থাকতো, ওই সময় জর্ডান থাকতো, ও যখন দেশে থাকতো, ওরা অনেক সময় বিপদ আপদে আমি দেখছি, ওরা আমি বললাম যে আমি ব্যবসা করব, দেশ থেকে ফোন দিয়েছিলাম, তোরা আমি 50,000 টাকা দেবো যদি ব্যবসা করিস, যেন আমার প্রতি একটা বিশ্বাস ছিল। আমি ঢাকা এসে পরে আমার বোনের থেকে 5,000 টাকা আনছি, যাতে ফ্যামিলিরও বলি নেই। পরে বন্ধুরে বললাম, বন্ধু আর বললো ঠিক আছে। পরে বন্ধু দিল 30,000 টাকা, 50,000 টাকারও দিতে পারলো না, আমার ফ্যামিলিতে সমস্যা, 30,000 নেই। প্রথম 5,000 টাকা দিয়েছে, প্রথমেই আমি রুম নিয়ে নিই একটা 3500 টাকা ভাড়ার একটা রুম নিয়ে নিই, ওইটার ভিতরে 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি রুমের ভিতরে। কিন্তু আমার সাথে কোনো টাকা নাই, কিন্তু আমার টাকাটা আমার ব্যবসা করতেই হবে। তখন যখন 15 দিন পরে বন্ধু টাকা পাঠাইছে, পরে পাঠানোর পরে ওই যেই বাসায় আমি রুমটা নিছি, ওই সময় একটা লোক, ওনারা আগে পাঞ্জাবির কারখানায় ছিল, ওনারা বন্ধ করে দিয়েছে ঋণগ্রস্ত হয়ে। তখন আমি প্রথমে ওইটা নিলাম, ওনাদের মেশিনগুলো 20,000 টাকা দিয়ে কিনা এরপরে কারখানা স্টার্ট করলাম। কারখানা স্টার্ট করার পরে আমার আবার ওই সময় আমি মাল করতাম না, আমি মজুরিতে কাজ করতাম। তা আমি যেহেতু আগে পরিচিত হয়েছি অনেক লোকজনের সাথে, পরিচিত হওয়ার কারণে যখন লোকজনের সাথে পরিচিত হয়েছি, তখন ওদের থেকে কাজ আনতাম, কাজ এনে আমি করতাম। তাই এই হচ্ছে আমার ব্যবসায়িক প্রথম জীবনটা শুরু হয়েছে।
তারপরে তো ভালোই যাচ্ছিল নাকি কিছুদিন? ওই বছরটা আমার মোটামুটি গেছে। ওই বছরটা যখন খেলেন কেন হোঁচট, ওই বছর ওই হোঁচট খাইছি যখন আমি ভিডিও দেখতাম, যখন আপনার কথা আরও অনেকের কথা প্রথম যখন শুনলাম তখন হোঁচটটা খেয়েছি। যে বলতে আমি যখন ব্যবসাটা আমার একটা ছিল যেন আমার বড় করতে হবে। প্রথম বছর এভাবে করার পরে দেখা গেছে 60,000 টাকা প্রথম 5 মাস পরে আমি প্রফিটের মুখ দেখি। তো এটা করার পরে আর আমার বড় সমস্যা হয়েছে, হোঁচটটা খাইছে আমার যাই প্রফিট করি আমার আবার ফ্যামিলি টানতে হয়। যেন আমি এই টাকাটা যখনই একত্রিত করি, এটা করার পরে যে আমি যে আবার একটু আবার ভালোভাবে যে ব্যবসাটা করা বাড়াইতে পারতেছি না, কোনোভাবেই বাড়াইতে পারতেছি না, তখনই আবার ফ্যামিলির ঋণ পরিশোধ করতে হয়। তখন একটা মাথার ভিতরে এমন একটা জিনিস চিন্তা হলো যে না, এখন আমি যা টাকা কামাবো প্রথম 2 বছর এই টাকাটা আগে ঋণ পরিশোধ করব, তারপরে আমি এসে ব্যবসার করব। ঋণ পরিশোধ করতে যায় 2 বছর ঋণ পরিশোধ করতে যায় আমার ব্যালেন্স আবার শূন্য হয়ে গেল। তখন আর কি করব? তখন তো আর কারো কাছে টাকা পাবো না আমি। তখন আমার আত্মীয়-স্বজন রিলেটিভদের কাছে আমি টাকা চেলাম। আমার এক খালার কাছে আমি টাকা চেলাম। খালাকে বললাম 50,000 টাকা দেন। উনি আমারে বললো, তুমি ছোট মানুষ, ব্যবসা করবা কিসের জন্য? তুমি চাকরি করো, তুমি ব্যবসা করে কি করবা? যখন এগুলা বললো তখন আর তো কিছু বলা থাকে না, তখন আর কিছু বললাম না। তখন আমি আবার শুরু করলাম যেন আমার বোনেরা আবার বললাম যেন এখন তোর কাছে জমানো টাকা আছে? ও বললো না, এখন আর নাই। পরে আমার ওই সময় 2টা মেশিনই ছিল। তখন চিন্তা করলাম যে আগে আমি কাজ করতাম হয়েছে সকালে 10টা বাজে 8টা বাজে বসটা রাতে 10টা পর্যন্ত। আমি একা 2টা হেল্পার নিচ্ছি আর একটা কারিগর নিচ্ছি, নিয়ে আমি রাতে 3টা পর্যন্ত কাজের বাড়ায় দিলাম। আর হচ্ছে ওই সময়ে আপনার আরও কিছু ভিডিও দেখলাম যেন ওই সময় আপনার যখন আগের যে ভিডিওটা দেখছি ওই সময় তো প্রথম এত করিনি। যখন মানুষ বিপদে পড়ে তখন হয়েছে এমন জায়গায় হাত বাড়ায় যাতে ওই জায়গা থেকে কিছু পায়। তখন এই ভিডিওগুলো দেখে যখন আপনার দেখলাম যেন একটা মানুষের হয়েছে চেষ্টা থাকতে হবে, চেষ্টা যদি না থাকে সে কখনো কিছু করতে পারবে না। তখন আমি আমার যে খেলাধুলা ছিল এগুলো আমি বন্ধ করে দিলাম, দিয়া আমি চেষ্টা করা শুরু করলাম। তখন এই চেষ্টা করা যখন শুরু করলাম তখন শুরু করার পরেই আমি কাজের আপনার যে ইয়ার যে ভিডিওটা এটা দেখলাম আর মাঝে মাঝে কান্না চলে আসে যেন আমি জীবনে প্রথম অনেক ভুল করছি। যদি ভুল না করতাম, আমি যখন ব্যবসায়িক জীবন শুরু করছি আমি ওই সময় থেকে আরও সফল হতে পারতাম। যে আমার মূলধন জমা রেখা আপনার আছে যেন আপনি ঠিক ঘুরে দাঁড়ালেন কখন? মানে কখন থেকে আপনার সেল বাড়তে শুরু করলো? আমার সেল বাড়তে শুরু করছে 2018 সালের পরে, যখন আপনার আমি রেজিস্ট্রেশন করি ফাউন্ডেশন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যখন ফার্স্ট রেজিস্ট্রেশন করি। আমি দেখেছি ওই সময় ভিডিও দেখতাম ইউটিউবে, এত কিছু তো আর হতো না, ফেসবুকে পোস্ট দিয়ে। আর আমাদের শরীয়তপুরের এক ভাই ছিল, উনি বললো যেন আপনি এই গ্রুপ ফলো করেন। আমি ফলো করি না, এইভাবেই আমি করছি, কয়টার থেকে অনেক কিছু শিখতে পারবেন। 2018 সালে প্রোগ্রামের 2018 সালে যখন প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামের 2 মাস আগে, ওই সময় আমার মেশিন ছিল মাত্র 3টা। বললো যে এইটার সাথে আপনি একটু লেগে থাকেন 2 মাস, থাকার পরে দেখেন না এখানে কি বলে। তখন এইটার ভিতরে যখন আমি লেগে থাকাটা শুরু করলাম তখন আমি দেখলাম যে আমি যখন পাঞ্জাবির ব্যবসা করি, পাঞ্জাবি আমি পুরো বাকিতে দিয়ে দিতেছি। পাঞ্জাবিটা প্রোডাক্টটা হয়েছে যেন আপনি মাল তৈরি করে যা দিয়ে আসলে ওরা পরে টাকা দিবে চান্দাইতে। তখন এইটার থেকে অনেক টেকনিক শেখা শুরু করলাম, যেন ব্যবসায় কীভাবে টেকনিক শিখতে হয়, মূলধন কীভাবে জমা রাখতে হয়, জমা রেখে কীভাবে করতে হয়, মূলধন কখনো হারাইতে নাই। এগুলো করোনা এসে আবার প্রবলেম হয়ে গেল। 2018 সালে যখন আমি করলাম তখন চিন্তা করলাম যে আরেকটা কথা আপনার ওইটা হচ্ছে যেন আপনি বলছেন যেন একটা চাকরি করা, একটা চাকরি একটা ব্যবসার জন্য কার দুনিয়াতে হয় না, যেন এটা যত করতে পারে। তখন আমি চিন্তা করলাম যেন আমি যেহেতু ক্যাপের কাজ জানি, ক্যাপের ওই সময় একটা মার্কেটিং শুরু হলো, যেন ক্যাপের মনোগ্রাম দিয়ে বিভিন্ন মিছিল প্রোগ্রাম। তখনই আমি শুরু করলাম যেন আমি শুধু পাঞ্জাবির ব্যবসা কেন করব, এটা করলে তো আমার হইতেছে। তখনই আমি আমার পুরনো যে ক্যাপের ব্যবসা ছিল ওইটার প্রতি আমি ফোকাস দেওয়া শুরু করলাম, যেন থেকে শুরু করে। তখন ফোকাস দেওয়া শুরু করে প্রথম যখন আমি একটা ক্যাপের অর্ডার পেলাম 400 পিস ক্যাপের অর্ডারটাই পেয়েছি আমি 25 টাকা পিস ক্যাপ। তা আমি যখন আমার তো আর ক্যাপের ফ্যাক্টরি ছিল না, আমার ছিল পাঞ্জাবির। আমি যখন ক্যাপের পাঞ্জাবিতে দিলাম, আরেকটা ক্যাপের ফ্যাক্টরিতে কাজটা করাইতে গেলাম, ও চাইছে 23 টাকা পিস। তো ওরা 23 টাকা পিস দিছি, গাড়ি ভাড়া দিয়ে আমি দেখি ওই ক্যাপে আমার আরো 1500 টাকা লস হয়েছে। তখন
এটা দেখার পরে আমি কি করব আমি বুঝতেছি না, যেন একটা কাজ করলাম একটাই লস হলো, তখন আমি আরেকটা অর্ডার নিলাম, ওইটা 500 পিস, ওইটা নিয়ে ওইটাও লস খেলাম। তখন আমি চিন্তা করলাম যে আমি কি এখন ছেড়ে দিব? তখন আবার মনে হলো যে না, আমি ছেড়ে দিলে তো আমার তো সব তো ইয়েই হয়ে যাবে, ছেড়ে দেওয়া যাবে না, আমার এটার সাথে লেগে থাকতে হবে। যখন আপনার লেগে থাকে, আপনার আরেকটা ভিডিও দেখছি আমি, এটা এতবার ভিডিওটা দেখছি, আমার লাইফে কোনো ভিডিও আমি এতবার দেখি নাই। আরিফ আর হোসেন স্যারের সাথে আপনার একটা ভিডিও আছে, ওইটা আমি 100 বারের উপরে ওই ভিডিওটা দেখছি 2018-তে যখন ওই ইয়াটা করছেন। আরিফ স্যার যখন আপনার ইন্টারভিউটা নিছে, আপনি ওনারা আনছিলেন, কিন্তু আপনারও ইন্টারভিউটা ওটা নিছে। তা আপনার ইন্টারভিউটা আমার যারা এখন আমাকে ফলো করতেছে, এই ফাউন্ডেশনের যারা ফলো করতেছে, যেন সেশন চর্চা সবগুলাই করে, শুধু ওই এপিসোডটা যদি দেখে কেউ, যদি ওই এপিসোডটা দেখে, ওই একটা এপিসোড দেখলে ওর ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে, যেন ওর একটা ব্যবসায়িক জীবনে যে একটা শুধু ওই একটা এপিসোড দেখলেই চেঞ্জ হয়ে যাবে, আমি মনে করি এটা, যেটা আমি করতেছি। জুবায়ের, আমরা কিভাবে একেবারে সংসার চলছে না, খেতে পারে না, চলতে পারে না, ব্যবসা হচ্ছে না, ব্যবসা একের পর এক লস করছে, সেই ব্যবসা কেমন করে, কি ম্যাজিকে এরকম করে ঘুরে দাঁড়ালো যে এখন মাসে 15-20 লাখ টাকা সেল হয়? সেটার ম্যাজিকটা কি? যখন আমার 3টা মেশিন দিয়ে 2018 সালে যখন আপনার ভিডিওটা দেখি, তখন ওই ভিডিওতে আপনার একটা কথা আছে যে কিছু করতে হলে আগে লেগে থাকতে হবে। আমি আগে যখন একটা কাজে আমি মার খেতাম, ওইটা খাওয়ার পরে ওইটার আগ্রহটা আমার আর থাকতো না, কখনোই না। আর আমি কোনো পার্টিতে যদি কখনো মাল দিতাম, ওই সময় চিন্তা করতাম না যেন এটা আমার রিপিট কাস্টমার হবে কিনা। রিপিট কাস্টমার, কমিটমেন্ট, এগুলো আমি এই গ্রুপ থেকে শিখছি, যেন এই ফাউন্ডেশন থেকে আমি শিখছি। যেন একজনের সাথে আমি আপনার একটা আছে, যেন আমরা কখনো প্রোডাক্ট দিচ্ছি না, আমি বিশ্বাস দিতেছি। আমি এটা শিখছি এই গ্রুপ থেকে। আমার এখন আমি এগুলো যখন করা শুরু করলাম, আমি একটা পার্টিতে যখন আমি মাল এখন করে, আমি বাংলাদেশের বড় বড় ইভেন্টের কাজ করি বর্তমানে। এগুলো যখন করা শুরু করলাম আমি ইভেন্টের কাজ, যখন আপনি বলছেন আউটলাইন, অফলাইন, অনলাইন দুইটাই মার্কেটিং করতে হবে একটা লোকের। আমার একটা ছোট্ট করে বলি, যখন আমি অফলাইনে মার্কেটিং করতাম, যখন গেছি এমন হয়েছে, একটা অফিসের বস আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে, আমি ভিতরে গেছি, ছোট হওয়ার কারণে আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। দারোয়ান বলছে আপনি কার কাছে আসছেন, আমি নাম বলছি, উনি আসে ভিতরে, উনি আসেন না, আসলে আপনাকে আমি বলবো। বাইরে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, পরে উনি ফোন দিছে আপনি আসেন না এখন, আমি আসছি। কোথায়? বাইরে। আমি গেছি, ওই লোকের চাকরি চলে গেছে। আমার এটা শোনার পরে যেন উনি কেন আমাকে করছে, আমি স্যার ওনার তো নাই, ভুল নাই, উনি তো আমাকে দেখে বুঝতে পারে নাই। পরে ওনার কাজ করেছে, উনি আমার কাজে সন্তুষ্ট হয়েছে, আজ পর্যন্ত আমি ওনার কাজ করি। তাই যখন আমি ইভেন্টের কাজ করে আপনার ব্যবসাটা বেড়ে গেছে? ইভেন্টের কাজ করে আমার ব্যবসাটা বেড়ে গেছে। ইভেন্টে কি অ্যাডভান্স পেতেন? হ্যাঁ, ইভেন্টের কাজ করে ইভেন্টে অ্যাডভান্স পাওয়া যায়। ইভেন্টের কাজের সিস্টেমটা হয়েছে, আমি যখন পাঞ্জাবির ব্যবসা করতাম, ওইটা ছিল আমার ক্যাশ টাকা দিয়ে মাল, যখন পাঞ্জাবি আমি তৈরি করতাম ওইটা করে শোরুমে দিয়ে আসতাম, বাকি ওরা বিক্রি করে টাকা দিত। আর এখন যে ইভেন্টের কাজটা করি, এটা হচ্ছে ইভেন্টের কাজ, আমাকে যখন অর্ডার দেওয়ার সাথে সাথে 50% টাকা আমার অ্যাডভান্স করে। আমার ওই 50% টাকা দিয়ে আমার শুধু কারিগর খরচ এটা বাদে আমার সব কাজ হয়ে যাইতেছে। বাকি টাকাটা দিয়ে আপনাকে বিশ্বাস করে। আমার এখন বর্তমান যে অবস্থা, এখন হয়েছে আমি একটা অফিস করছি, একটা নিয়ে নিছি। আমি আবার আমার ইয়াগুলো পাগলামের মতো শোনাবে, আমার মূলধন নাই, কিন্তু আমি আগে ট্রেড লাইসেন্স করছি। আমার ব্যবসা ছোট, আমার সবকিছু টাকার এত নেই, কিন্তু আমি আগে একটা অফিস রুম করছি, যাকে মানুষ বিশ্বাস করতে পারে, যেন একটা, যেহেতু আমি ছোট, আমি কোনো জায়গায় গেলে আমাকে কেউ বিশ্বাস করবে না। আপনার পড়াশোনা কি 5 পর্যন্ত পড়া আর হয় নাই। এখন মাসে 15-20 লাখ টাকা সেল, এখন মাসে 15-20 লাখ। পরিবার কি বলে? পরিবার আমার এখন খুশি? শুধু পরিবার না, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আছে সবাই প্রাউড ফিল করে। আপনার কাছে চাকরি চাই? এখন চাকরি চাই, আমি চাকরি দিয়ে দিই, এখন এক একজনের চাকরি দিয়ে দিই। আল্লাহর রহমতে আমার কাছে কেউ আসে, আমি যেই কষ্টটা ভোগ করছি, যেন আমি অনেকের কাছে গেছি, না এখনো বিয়ে করিনি। আসল কাজটা তো করেন না আপনি। আমি যেটা করছি, এখন আমার ফ্যামিলির ঋণ নাই, এখন আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যেন কি পরিমাণ ভালো আছে এটা বলতে যাচ্ছেন যে আমার বাবা মার এই ব্যাপক পরিবর্তনের পিছনে নিজের বলার মতো একটা গল্প অনেক। এটা শুধু অল্প ভূমিকা না, এটা পুরাটাই ভূমিকা আছে। এটা থেকে বর্তমানে শুধু এইটার থেকে আমার প্রতি মাসে সেল আসে 50 থেকে 60%, কোনো মাসে ফুলও চলে আসে। যেহেতু আমি ইভেন্ট নিয়ে কাজ করি,
আমার তো আর প্রতিদিন আমাদের যে অনলাইন হাট আছে আমার প্রোডাক্টগুলো গেঞ্জি আর মাথার ক্যাপ এই দুইটা নিয়ে কাজ করেন? আমি ইভেন্টের সবগুলা প্রোডাক্ট নিয়ে কাজ করি, কিন্তু আমার নিজের ফ্যাক্টরিতে পাঞ্জাবি আর ক্যাপ হয়। আমার এখন আমার ফ্যাক্টরিতে কাজ করে 18 জন পোলাপাইন। মাশাআল্লাহ, 18 জন পোলাপাইন কাজ করে, যারা কর্পোরেট লাইনে কাজ করে, যারা বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করে। আমার ফেসটা চিনে অনেকে, আমি কোনো জায়গায় যাতায়াত করি না, কিন্তু আমার ফেসটা চিনে শুধু বিশ্বাসের কারণে। যেন আমার যখন প্রোডাক্ট দেয় আমার অনেক কষ্ট হয়, আমার কোনো এমনও কাজ করি আমার কোনো প্রফিট থাকে না, কিন্তু আমি সবসময় ইভেন্টের কাজের সিস্টেম হয়েছে আপনার টাইম মতো কাজটা দিতে হবে। আমাকে যদি 5 দিনের সময় দেয় আমি 4 দিনের ভিতরে কাজ দিয়ে দিই। কতগুলো ইভেন্টে কাজ করেছেন এ পর্যন্ত? অনেকগুলো। এগুলা আমি সরকারি কাজ করি বেশি। এবার আইসিটি মন্ত্রণালয়ের কাজ করছি আমি, যে 12 ডিসেম্বর যে আইসিটি মন্ত্রণালয়ের কাজ করছে, এটার আমি পোলো করছি, এটার ক্যাপও করছি আইসিটি মন্ত্রণালয়। গত 4 বছর যাবত আমি আইসিটি মন্ত্রণালয়ের কাজ করি। পরে এবার যে আপনার হওয়ার কথা ছিল, আমাদের বিজয় দিবস উদযাপন করার যে কথা ছিল, স্বাধীনতার 50 বছর পূর্তি, ওইটারও আমি কাজ করছি। ভেরি গুড। আপনার যে 5 পর্যন্ত পড়াশোনা, এটা কি আপনার আরো এগুতে বাধা তৈরি করতেছে? এটা একটা সময় পড়ালেখা থাকলে ভালো হতো। এটা আগে অনেক বাধা সৃষ্টি করছে আমি বাইরে ব্যবসা করতে পারতেছি না শুধু এইটার কারণে, পড়ালেখা না জানার কারণে। ইংলিশে কথা বলতে পারি না, ইংরেজিতে। কিন্তু এখন আমি বাংলাতে আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি 5 পাস। এখন আমি অভিজ্ঞতার কারণে হয়েছে, এটা হয়ে গেছে। এখন আমি যে কোনো জিনিস পড়তে পারি। আপনার ইংরেজি সবাই বলতে, শুধু ইংরেজিতে কথা বলতে পারি না, কিন্তু ইংরেজি পড়তে পারি। কেউ যদি আমার ইংরেজি কিছু দেয় ওটা আমি পড়তে পারি, কিন্তু সবাই কথা বলতে পারি না। লাস্ট 1 মিনিট আপনি বলবেন। একটা কথাই বলতে চাই, যে আমার কাছে, আমি যেহেতু এখন ব্যবসা করি, মোটামুটি প্রফেশনাল হয়ে গেছে। অনেকে আমার কাছে আসে ব্যবসায়িক আইডিয়ার জন্য। স্যার আমার কাছে যখনই কেউ আসে যেন ব্যবসায়িক আইডিয়ার জন্য, আমি সাথে সাথে ওর সাথে কথা বাড়াই না, সাথে সাথে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ইয়াটা বাইর করে দিয়ে দিই, যে এটা রেজিস্ট্রেশন করে তুমি এখান থেকে 90টা দিন সেশন ক্লাস করো, তাহলে তুমি সব কিছু শিখে যাবে। আমি একা মানুষ, আমার থেকে কি গল্প শুনবে, আর আমি ব্যবসার কি আইডিয়া দিব। এখানে এই গ্রুপ সাথে ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে, এখানে ব্যবসায়িকের যতগুলা প্রবলেম, যতগুলা আছে, সবগুলো এখান থেকে পাওয়া যায়। আমি ইউটিউবে অনেক লোকের ভিডিও দেখছি, যেন সবাই যেই সমস্ত কথাগুলো করে, সবারই আপনি এই জায়গায় নিয়ে আসছেন কথা বলার জন্য। আমি যত জাগো, আমি আগে নাম লেখা সার্চ দিতে, তো পেপারে পাইলে আমি পেপার পড়তাম, পেপারে পাইলে জাগো নাম পাইতাম, ও গল্প শোনার লেগে আগ্রহ করতাম, ওইটা আবার ইয়াতে দিন শেষে দেখতাম এই জায়গায় আমরা ফ্রিতে ওইটা পাইতেছি। কোনো জায়গায় ফ্রিতে এত সাজেশন, এত ফ্রিতে দেয় না। তো সবাইকে আমি একটা কথাই বলবো, ব্যবসা করার প্রতি যদি কারো থাকে, এই গ্রুপের সাথে লেগে থাকলে ও অটোমেটিকলি ব্যবসা করতে পারবে। ব্যবসা করতে কোনো মূলধনের প্রয়োজন হয় না, নিজের যদি বিশ্বাসটা থাকে তাহলে সে ব্যবসা। আমি একবারে শূন্য থেকে, আমার কোনো ছিল না, আজকে আল্লাহর রহমতে আমি 20 লক্ষ টাকা, নিজেই ব্যক্তিগতভাবে 20 লক্ষ টাকার মতো মালিক। আমার ফ্যাক্টরিতে 18 জন লোক কাজ করে। আমার কখনো আমার কারিগর, কোনো আমার আমার আরেকটা ব্যবসায় কি হয়েছে, আমি কখনো কারো থেকে বাকি প্রোডাক্ট কিনি না, জানি এটা হচ্ছে সবচেয়ে বড়। অনেক ধন্যবাদ জাহিদ জুবায়ের।